Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প ভূতির মার রেস্টুরেন্ট, কাহিনী জ্যোতিরিন্দ্র নন্দী। শুরু করছি আজকের গল্প ভূতির মার রেস্টুরেন্ট, কাহিনী জ্যোতিরিন্দ্র নন্দী। ভূতিদের রেস্টুরেন্টটা বিক্রি করে দেওয়া হচ্ছে। দোকানের দরজায় ভূতির বাবা এক টুকরো সাদা কাগজে রেস্টুরেন্ট বিক্রয় এই লিখে ঝুলিয়ে দিয়েছেন। লেখাটি বেশ বড় বড় করে লেখা হয়েছে। কাগজটা বাতাসে দুলছে। ভূতির মার রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়ালো। ভোলানাথ বটব্যাল নামলেন। শহরের বিজনেস ম্যাগনেট। সৌভাগ্যক্রমে এবং শহরের একটি বৈশিষ্ট্য বলেও ভোলানাথবাবু থাকেন ভূতিদের বাড়ির 100 হাত দূরে। ঠিক রাস্তার উল্টো দিকে তার বিরাট হাল ফ্যাশনের 4 তলা বাড়ি সামনের আকাশটা কালো করে রেখেছে। এই ছোট্ট দোকানে ভূতির হাতের চা খেতে তিনি নিশ্চয়ই ঢোকেননি। বারান্দায় দাঁড়িয়ে কাগজটা পড়লেন ভোলানাথবাবু। ভূতির নরম গলা শুনে তিনি আবার ফিরে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, কে? এদিকে আয়, শোন শোন, আয় না, এদিকে শোন। কি? তুই চা করতে পারিস? পারি। ভোলানাথ ভূতির কোকড়া চুলের মধ্যে সাদা বিশাল হাত ঢুকিয়ে হাসেন এবং ভূতির পেছন পেছন দোকানে ঢোকেন। ভূতি সারা দুপুর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল চা খেতে যদি কেউ আসে। আশ্বিন মাস, এখন তো দুপুরে তেমন গরমও থাকে না, বরং বেশ চা চা করে মন। তবু কোনো খদ্দের নেই, ছিলও না। ভূতি ঠিক জানতো না। ভূতি আজ 2 দিন ভেবে ভেবে বুঝতে চেষ্টা করেছে যে ক্রাইসিস কথাটার অর্থ কি। দোকানে আর তেমন খদ্দের ঢুকছে না। এটা ওটা হাতে করে এ টেবিলে ও টেবিলে ছুটোছুটি থেমেই গেছে। ভূতিও থেমে গেছে। ভূতির বাবা বয় কেষ্টকে কাল বিদায় করেছেন। কাল রাত 9টায় দোকানের আলো নিবেছে। আজ সকালে দোকান খোলা হয়েছে বটে, কিন্তু তৈরি করা হয়নি কিছুই, হবেও না। বাজারের ধরন ধারণ দেখে ভূতির বাবার তো বটেই, ভূতির মারও চোখ চরক গাছ হয়ে গেছে। সত্যিই তাই। আসলে রেস্টুরেন্ট দিয়েছিলেন ভূতির মা নিজে, গয়না বিক্রির টাকায়। যখন ভূতির বাবার চাকরি যায় ঠিক তখন জীবনের মধ্যাহ্নে দাঁড়িয়ে সহজ সরল মন কালীনাথ অর্থাৎ ভূতির বাবা ডুকরে কেঁদে ফেলেছিলেন। অফিস থেকে বাড়ি ফিরে মুখের ওপর 2 হাত রেখে কেঁদেছিলেন তিনি। ভূতির বাবার এতদিনের তাড়াহুড়ো করে ডালহৌসি ট্রামে চাপবার তারায় তাড়াহুড়ো করে মাথায় জল ঢালা, ভাত খাওয়া হঠাৎ একদিন থেমে গেল। এটা দেখে ভূতিও কিন্তু কম ভয় পায়নি। সেদিন 12 বছরের এই ভূতির কান দুটোতে অনেক কথা উড়ে উড়ে গিয়ে ঢুকল। চাকরি গেল মানে সব যাচ্ছে। ভূতিরা নাকি মরেই যাবে। ভূতির আর 4টে ভাই বোন সবাই নাকি মরে যাবে। সকলের বড় মেয়ে হলো ভূতি। স্কুলে নাম কাটা যাবে ওর, বিয়েও নাকি হবে না। কিন্তু ভূতির মা ভূতির বাবার চেয়ে অনেক শক্ত মানুষ। ভূতি এটা আবিষ্কার করলো এবং সব কিছু নিজের চোখে দেখল। মার চুরি বিক্রির টাকা দিয়ে বাবা টেবিল কিনেছে,
হাড় বিক্রির টাকায় টেবিল ও 10টা চেয়ার, পাপোশটাও কিনে এনেছে। 2টো ফুলের টব বসেছিল দোকানের দরজার দুপাশে। বাবা খুব শখ করে বসিয়েছিল। পাড়াটা ভালোই ছিল, বড় রাস্তা সামনে ছিল। অনেক আশা ছিল রেস্টুরেন্টটা চলবার। বেপারি টোলার এই গলির মোড়ে অনেকদিন আগে থেকেই 2খানা ঘরের সামান্য টাকায় ভাড়ায় আমরা বাস করছিলাম। 2খানা কিন্তু বেশ বড় বড় ঘর আছে। ভূতির বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ব্যবসা করাই এখন বুদ্ধিমানের কাজ রাজি করিয়েছিলাম। রাস্তার উপর সদর খোলা এমন একটা ঘর আমাদের আছে, তাহলে আর ভাবনা কি? এইসব ভেবে ভেবেই আমি কিন্তু বলেছিলাম যে রেস্টুরেন্টটা খুলো। ভূতির বাবা দোকানে বসলো, কিন্তু রেস্টুরেন্ট চলল না। ভূতির বাবা চালাতে পারলেন না। 2 মাসের মধ্যে দেনার দায়ে জর্জরিত হয়ে গেল। বলতে গেলে কালীনাথ অর্থাৎ ভূতির বাবা একরকম গা ঢাকা দিয়ে আছেন পরশু থেকে। পাওনাদাররা হালুম হুলুম করে তাগিদ দিচ্ছে দিনে 10 পার করে। বাড়িওয়ালা দুধ, ডিম, মাংস, মুদি। ভূতির মার যেন মাথা ঘুরে যাচ্ছিল। কটা দিন সহস্র ভাবনায় মাথা ঘুরতে ঘুরতে কাল শেষ রাতের দিকে ভূতির মার মাথা ঘোরা হঠাৎ থেমেছে। যেমন ইলেকট্রিকের বিল মেটানো হয়নি বলে তাদের মাথার উপরের পাখা হঠাৎ থেমে গেছে, শুধু থেমে যায়নি, পাখা দুটো নেইও। পাখার লোক কাল এসে পাখা খুলে নিয়ে গেছে। আজ ভোরে উঠে ভূতির মা ঠিক করে ফেলেছে দোকান বিক্রি করে ফেলবে। আর আশা করা বৃথা। বিক্রি না হওয়া অবধি দোকানের দরজাটা অবশ্য খোলা থাকুক, নয়তো পাওনাদারদের মনে আরো বেশি সন্দেহ জাগবে। কালীনাথ দোকানে নিজে বসবেন না, দোকানে এখন থেকে ভূতি থাকবে। রেস্টুরেন্ট হওয়া অবধি দিনে 10 কাপ চা খাওয়া যেমন রপ্ত করে ফেলেছিল ভূতি, তেমনি চমৎকার তৈরি করতেও শিখেছিল চা। দোকানে বসে থাকতে থাকতে ভূতির হাই উঠছিল, তাই এই মাত্র উঠে গিয়েছিল বারান্দাতে দেখতে দেখি তো যদি কোনো খদ্দের আসে। গাড়িওয়ালা কোনো খদ্দের তাদের এই চুপচাপ ঠান্ডা প্রায় উঠে যাওয়া দোকানে ঢুকবে ভূতি তো বিশ্বাসই করতে পারল না। লোক এসছে। বারবার ডাগর ডাগর কালো 2টো চোখ তুলে বটমব্যালকে দেখছিল আর মাথা নিচু করছিল। বটমব্যাল ভূতির ছিপছিপে সুন্দর পাখির পালকের মতন হালকা নরম থুতনিটা হাতের মুঠোর মধ্যে নিয়ে বললেন, কিরে মা, তুই চা করতে পারিস? হাতের মুঠোর থেকে থুতনি সরিয়ে নিয়ে ভূতি ঘাড় নাড়ল। হ্যাঁ পারি। আর কি খাবেন? বটমব্যাল ঘাড় ঘুরিয়ে সকৌতুকে দোকানের ভিতরের অবস্থাটা দেখল। কিছুই নেই। পাউরুটি, মাখন, বিস্কুট, ডিম এবং ঘিয়ের টিনগুলো যেন খা খা করছে। মশলার কৌটোয় কোনো মশলাই ছিল না। গেল মাসে বড় রকমের লোকসান দিয়ে ভূতির মা এ মাসের গোড়া থেকেই সাবধান হয়ে গেছিলেন। কিছুই আর কেনাকাটা হয়নি। এই করে তো দোকান শুধু বিক্রি হতে চলল। টেবিল, চেয়ার, উনুন, সসপ্যান, কেটলি, চামচ, পেয়ালা, পিরিচ, বালতি, ঝাঁটা, এমনকি দরজার পর্দা 2টো। ওই যে সুন্দর পাপোশটাও বিক্রি করে দেওয়া হবে। এই দোকানটা শুরু করার সময় বেশ সুন্দর একটা পাপোশ আমি কিনেছিলাম। এত ভালো লেগেছিল আমার, এত পছন্দের। ওটা ওই দোকানটা আমাদের এই ভেতরের ঘরটার মাঝখানে বিছিয়েছিলাম, যাতে দুদিক থেকেই সুন্দর দেখা যায়। দানাপুরের কারিগরের হাতের তৈরি পাপোশ, মাঝখানে 2টো বড় বড় গোলাপ আছে। এদিকে পর্দার ওপারে দাঁড়িয়ে দোকানে অবস্থার কথা ভাবতে ভাবতে ভূতির মাও, যাকে বলে ডাকসাইটে বড়লোক খদ্দেরকে হঠাৎ দোকানে ঢুকতে দেখে বিশাল বড় চমকে উঠল। বুকের ভেতর ঠিপ ঠিপ করছিল ভূতির মার।
বটব্যাল তার কোলের কাছে ভূতিকে টেনে নিয়ে আদর করছে আর কথা বলছে। তোর বাবা কই খুকি? মাল কিনতে গেছে, ভূতি বলল। কেননা ভূতিকে এই বলতেই শিখিয়ে দেওয়া হয়েছে। পালিয়ে বেড়াচ্ছে বললে পাওনাদাররা আরও গণ্ডগোল করবে, দোকানে ঢুকবে, ভিতরের ঘর পর্যন্ত ধাওয়া করে ভূতিদের বাক্স, প্যাটরা, বাসন কোসন, বিছানাপত্তর হাতের কাছে যা কিছু টেনে নিয়ে চলে যাবে। ডিমওয়ালা ভূতির বাবার কাছে 21 টাকা পায়, গয়লা পায় 55 টাকা, মুদি পায় রেস্টুরেন্ট এবং সংসারের সব কিছু মিলিয়ে 125 টাকা, আর মাংসের মদন বসাকের 56 টাকা পাওনা হয়েছে। সকালবেলার মধ্যে 2 বার এসে ওরা ভূতির বাবাকে খুঁজে গেছে, তাগিদ দিয়ে গেছে টাকার জন্য। বস্তুত ভূতিদের ঘরেও আজ উনুন ধরানো হয়নি, চাল ডাল এতটুকু নুন পর্যন্ত নেই। কাল বিকেল থেকে সব ফুরিয়ে গেছে। 2 বাচ্চাকে 1 মুঠো আটা ভেজে খাইয়ে এবং ভূতিকে কিছু আটা ও কিছু ছোলা ভাজা খাইয়ে ভূতির মা নিজে পেট ভরে কুঁজোর জল খেয়ে পর্দার কাছে ঘন ঘন এসে দাঁড়াচ্ছেন। কেউ আসছে কি দেখি, কেউ যদি দোকানটা কিনতে আসে, আজকের মধ্যে যদি এই বেলা কিনে ফেলতে পারে কেউ দোকানটা, তাহলে সন্ধ্যের দিকে কিছু বাজার টাজার করে একটু রান্না করলে ছেলে মেয়েগুলো খেয়ে বাঁচে। কিন্তু ইনি তো আর দোকান কিনবেন না মনে হচ্ছে, যিনি শুধু চা খেতেই এসেছেন। কিরে, তুই যে বললি বাবা মাল কিনতে গেছে, কোথায়? এই তোদের দোকানটা কি বিক্রি করে ফেলছিস নাকি রে? ভূতি কথা কইছে না একবারও, নুয়ে কেটলির জল গড়াচ্ছে। এ কি রে, কেটলি দিয়ে তো জল গড়াচ্ছে। এমন করে চা করে নাকি? হ্যাঁ, এমনি নয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন করে চা করতে হয়, তোকে দেখিয়ে দিই। বটব্যাল কেটলি ও ছাঁকনি নিজের হাতে তুলে নিয়ে খুকিকে চা করে দেখায়। এই দেখ। ভূতি মিটি মিটি হাসে। বস, আমার পাশে বস। এতক্ষণ পর ওর জড়তা কেটেছে যেন। বস। ভূতির মা তরুলতাও যেন ঠোঁট টিপে হাসতে পারো। বটব্যালের মেয়েও আছে, এই ভূতির বয়সে দিব্যি গাড়ি চড়ে সেজেগুজে স্কুলে যায়। গৌরী, বটব্যালের মেয়ের নাম গৌরী। পর্দার এপারে দাঁড়িয়ে ভূতির মার মনে পড়ল, একসঙ্গে স্কুলে পড়ে তারা, তাই বাড়িতে অনেক তথ্য কুড়িয়ে নিয়ে আসে ভূতি প্রত্যেক দিন। 3টি বাড়ি করেছে বটব্যাল কলকাতা শহরে, 3খানা তার গাড়ি। সব পেরেছে এই লোক বুদ্ধির জোরে, বটব্যালের ব্যবসায়ী বুদ্ধি। চোখ বড় করে তরুলতা তার চা তৈরি করা দেখতে লাগলো। এই দেখ, শিখলি কিছু? এমন করেই চা করতে হয়। এনে এনে দেখ, এমন করে যদি তোর বাবা সত্যি চা তৈরি করতে পারতো না, তাহলে তোর দোকানটার ফেল পড়তো না। ভূতি চুপ করে থাকে, মুখে আঙুল গুজে কথা শুনছে। ভূতির মার গা শিরশির করছিল। লোহা লক্করের কারবারি, শহরে 3টে দোকান, তার হাতের ছোঁয়ায় লোহাও যেন সোনা হয়ে যাচ্ছে। সেই কারবারির হাতের তৈরি চা সোনার মতো টলমল করবে, এটা তো হবেই। ভূতিকে আবার বটব্যাল কোলের কাছে টেনে নিয়ে সেই সোনালি চা একটা কাপে খানিকটা ভূতিকে দিয়ে আর বাকিটা নিজের জন্য ঢেলে রেখে এটা আমার সঙ্গে গল্প শুরু করল। ভূতির মা একবার অন্তঃপুরে গিয়ে ছোট্ট শিশুটাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে রাখলো। বড়টাকে এক টুকরো মিশ্রি হাতে গুজে দিয়ে বুঝিয়ে সুজিয়ে ঘরের মাঝখানে বসিয়ে রেখে আবার চলে এলো পর্দার কাছে। বটব্যালের গিলে করা ইন্ডি শান্তিপুরি ধুতি, চকচকে পাংশু, সোনার বোতাম আংটি, গায়ের সুন্দর গন্ধ দোকানের আবহাওয়া একেবারে বদলে দিয়েছে। না,
রেস্টুরেন্টে কি আরো 2-4টে খদ্দের আসেনি? আসতে তো পারতো। বেশিরভাগই এসেছে সব বেকার ফালতু লোক। এদের জন্য দোকানটা মাথা তুলে দাঁড়াতে পারল না। সব খালি ধারে খাওয়ার গোষ্ঠী, ধারে চাই সবার। ভূতি বটব্যালের হিরে বসানো আঙুলের আংটিটার দিকে অবাক চোখে তাকিয়ে দেখছিল। চা খাওয়া শেষ করে ভূতির গালে আরও একটি চুমো দিলেন ওই বড় মানুষ। আপনি তো আমাদের দোকানে আসেন না। আচ্ছা, আসবো, এখন থেকে রোজ আসবো। রোজ আসবেন? চায়ের বাটি হাত থেকে নামিয়ে রেখে বটব্যাল হঠাৎ যেন এই কথাটা বললেন। কেন বললেন? বাইরে রেস্টুরেন্ট বিক্রি ঝুলছে, সেটা কি এই বড়লোক মানুষের চোখে পড়েনি? উনি যে কেন কথাটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বেশ তো, রোজ যদি এমন সুন্দর করে চা খাওয়াতে পারো, ওই রোজ আসবো। ভূতি কথা বলছে না, চোখে ওর অবিশ্বাসের হাসি ভূতির মা টের পেল। বেশ তো, রেস্টুরেন্ট বিক্রি হয়ে যাবে, এটাই তো তোমাদের ভাবনা। আহা, আমি রোজ এসে তোমার হাতে চা খাবো। রোজ খাবে? হ্যাঁ, আর চা খেয়ে 100 টাকার একটা নোট তোমার হাত বাক্সে ফেলে যাও, কেমন? ওরে বাবা! আচ্ছা, তুমি দাও দেখি, দাও। কোথায় কোথায় তোমার হাত বাক্সটা কোথায় দেখি? এদিকে এসে নিয়ে এসো। কোথায় গেল? ভূতি এদিক ওদিক তাকায়। এই বোকা মেয়েটা কি এগুলো বিশ্বাস করছে কথাগুলো? ভূতির মা কড়িকাঠের দিকে চেয়ে একটা নিঃশ্বাস ফেলল। ভূতি বড় মানুষের কোলের সঙ্গে আহ্লাদে একেবারে লেপ্টে গিয়ে এখন কথা গিলছে। দাও দাও, রাখো। না থাক, আমি একজন 100 টাকা এক পেয়ালা চা খেলে আর কি হবে, তাই না? তাহলে কি করা যায়? আরো খদ্দের চাই, তাই না? তার চেয়ে একটা কাজ করি, তোমাদের দোকানটাই বরঞ্চ কিনে নি, তাই না? তোমাদের দোকানটা কিনে নেওয়াই ভালো, একটু কিছু বেশি টাকা দিয়ে। তুমি কিনবে? ইটস আ বিউটিফুল সাইট ফর আ শপ। দোকানের পক্ষে কিন্তু ঘরটা চমৎকার হবে, তাই না? হ্যাঁ, দোকানের দিকে এবারে চোখ গেছে। তাহলে ঘরখানাই তো চাইছে মনে হচ্ছে গারবাড়ি মানুষটা। 100 টাকার এক পেয়ালা চা খাওয়ার কথাটা কিছুই না। এটা তো ভূতি বুঝছে না। বল 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 বল, কত? বল বল। কি টেবিলটার দর করছে নাকি? আরে শোন না, তোদের এই সুন্দর টেবিলটারই আগে দাম শোনা। বল কত? লোহার সঙ্গে সঙ্গে তিনি চাও চালাবেন নাকি? বল। আরে লজ্জা, এমন না হলে ব্যবসায়ী, এমন না হলে পুরুষ। কিন্তু এইসব কথা ছোট্ট মেয়েটাকে বলছি কেন? কি বুঝি? এখন তো আর সব হতে চলে না, এখন লাখ লাখ। এই টেবিল, চেয়ার, মিট সেফ, বাসন কোসন, পেয়ালা, পিরিচ, চামচ সবই তার পছন্দ হচ্ছে, সবই তার চাই। একটা একটা করে ভূতি চুপ করে রয়েছে, তাও কিন্তু উনি দাম বলেই যাচ্ছেন ওগুলো, যেন এক্ষুনি দোকানটা কিনে ফেলবেন। কিরে, ওটার কত দাম? একটা আঙুল মুখের মধ্যে গুঁজে ভূতি ড্যাব ড্যাবে চোখে এই বটব্যালকে দেখছে। কিরে মা, এটা কত দাম বল? কি সুন্দর জিনিসটা, বাহ। এবার চোখ পড়ল, যেন এতক্ষণ পর অন্তঃপুর ও দোকানের মাঝামাঝি অংশে বিছানো সুন্দর পাপোশটার দিকে চেয়ে বটব্যাল হঠাৎ চুপ করে যান। পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতার বুকের ভেতর যেন ঢিপ ঢিপ করছিল। পাপোশটা কেউ নেবে নাকি? ভূতির চোখে এখন আবার হাসির ঝিলিক লেগেছে। অর্থাৎ ও টের পেয়েছে যে মা পাশে দাঁড়িয়ে সব শুনছে।
বাবা তো আর কাছে নেই, দোকান কেনা সংক্রান্ত গুরুগম্ভীর কথাগুলো মার সঙ্গে হতে দোষ কি? বিশেষত এত চড়া দামে যখন সবকিছু এই ভদ্রলোক কিনতে চাইছেন। তাছাড়া ওর বাবা কখন ফেরে তার ঠিক নেই। আজ 3 দিন উস্কো খুস্কো চুল, গাল ভরা দাড়ি নিয়ে খালি বন্ধুদের কাছে ঘুরছি আর ঘুরছি। কেউ যদি দোকানটা কিনে নেয়, এ দোকানের তো মান নেই। পর্যাপ্ত মূলধনের অভাবে আমরা চালাতে পারিনি। আরো কদিন ঘর থেকে দিয়ে চালিয়ে যেতে পারলে চলতো, কিন্তু কেউ তো আসছে না। কারোর সাহস নেই যে ওর বাবার এই রোগা টিংটিঙে চায়ের দোকান চালাবে ভালোভাবে। কি কুক্ষণে যে আমি এইখানে দোকান খুলেছিলাম, এখন মনে মনে ভাবি এখানে দোকানটা না খুললেই হয়তো ভালো হতো। তুই বল কত দাম আছে? পাপোশটা বটবব্যালির এত বেশি পছন্দ হয়েছে যে যেন এর জন্য যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত। ভূতি শুধু একবার বললেই হয়। সাহস পাচ্ছে না ভূতি। কি করে পাবি? দোকানে আর 5টা জিনিসের মতো এটাও তো আমার গয়না বিক্রির টাকা দিয়ে কেনা হয়েছিল। আর এটা আমার এত পছন্দ করে রাধাবাজার থেকে আমি কিনেছিলাম। পাপোশ আর ঝাড়ন দুটো এত সুন্দর। বলতে কি, দোকানের আর 5টি জিনিস ভালো দামে বিক্রি হলেও তরুলতা ঠিক করেছিল যে এই পাপোশটা সে হাত ছাড়া করবে না, দোকান থেকে অন্তঃপুরে টেনে নেবে। কত টাকা দিতে চাইছেন তিনি এত ভালো জিনিসটার জন্য? নাকি তিনিও সাহস পাচ্ছেন না এর উচিত মূল্য ধরতে? তো কি করেই বা পাবেন? সাধের জিনিসের মূল্য কি টাকা দিয়ে যাচাই করা যায়? আহা, তবু কারবারি মানুষটা যদি জানতো এই দোকানের চামচ পিরিচ থেকে আরম্ভ করে ঝাঁটা বালতিটা পর্যন্ত আমার হার, চুড়ি, দুল বিক্রির সাক্ষী হয়ে ওখানে পড়ে রয়েছে। কি হলো? কি বলছে? কি হলো? ভূতি পাপোশের ন্যায্য মূল্য কত বলতে না পেরে ফ্যাল ফ্যাল চোখে পর্দার দিকে চেয়ে আছে। পর্দার এপাশে পাপোশের প্রান্ত ঘেঁষে তার মার ফর্সা 2টি পা দেখতে পেয়ে গেছে তো ভূতি। না, তুমি দেখছি একেবারে আনাড়ি দোকানদার। আচ্ছা, তুমি যদি নিজে থেকে একটারও দাম না বলো, তাহলে কি করে আমি এই রেস্টুরেন্টে কিনি বলো? তাহলে তো আমার আর কেনা হয়ে উঠলো না, মানিব্যাগের জায়গাতেই চলে গেল। এই রে, আর তোমার সময় নেই, এক্ষুনি যে আমাকে ঠুকতে হবে শেয়ার বাজারের দিকে। নাও নাও নাও। আরে ওটা কি? ওটা কি দিচ্ছে? এ নাও। আরে দেখি দেখি দেখি। 2 আনা তোমার চায়ের দাম। আঙুলে 2 আঙুলে একটা আধুলি। আর বাকি পয়সা নিয়ে লজেন্স খেও। এই আধুলিটা তুমি রাখো। আদুরে মোটা গলায় কথা বলতে বলতে তিনি মুদ্রাটি ভূতির হাতে গুঁজে দিয়ে উঠে দাঁড়ালেন। শুকিয়ে অপরাজিতার কলির মতো নীল সাদাটে হয়ে গেছে খুকির মুখ। এটা দেখে তরুলতার বড্ড কষ্ট হলো। আজ তরুলতা না ভেবে পারল না কোনো বেকার বাউন্ডুলের দোকানে ঢুকে ভূতিকে এভাবে ফাঁকি দিলে ভূতি কি করত? কামড়ে দিত, নখ দিয়ে আঁচড়ে দিত। আত্মসম্মানে ভূতির লাগলে আজকাল বেশ ফোঁস করে ওঠে, এটা কিন্তু তরুলতা লক্ষ্য করেছে। কি সব খদ্দের! ওরা ধার খেয়ে খেয়ে রেস্টুরেন্টটা তো খায়নি, পুরো ব্যবসাটাই আমার তুলে দিয়েছে, গায়ে গয়নাগুলো চিবিয়ে খেয়েছে। সেই জন্যই তো ওদের ওপর আমার এত রাগ। তাছাড়া অস্বীকার করবো না, আজ ভূতি একলা দোকানে আছে, এইসব যদি ওরা দেখে তাহলে আর রক্ষে নেই। দোকান ছাড়বার নাম একবারও করতো না ওরা। অষ্টপ্রহর মাছের মতো বিচবিচ বিচবিচ করতো। চা খেত 8 পেয়ালার থেকে বড় জোর 1.5 কি 2 কাপ। ওই খেয়ে রাত 8টা পর্যন্ত চলতো আড্ডা। না 1 টুকরো রুটি, না 1 টুকরো মাংস। মাঝখান থেকে ভূতির 12টা বাজতো। হ্যাঁ,
ওই একরত্তি একটা ফ্রক পরা মেয়ের পিছনে লাগতে অসভ্য ছেলেগুলোর ইতস্তত করতো নাকি ওরা? কিচ্ছু ভাবতো না ওরা। কিন্তু তিনি কি করলেন? এত আদর ও চুমু খাওয়ার পরে ওই বড় মানুষটা শেষমেশ এইটুকু বকশিস দিলেন। কিন্তু কিন্তু ভূতি যে শেষ পর্যন্ত এত বড় লোকটাকে এইভাবে ঘায়েল করবে তরুলতা ভাবেনি। আপনি ভয়ানক ভীরু, আপনি খুব ভয় পান, ভয় পেয়ে যাচ্ছেন আমাদের দোকানটা কি আপনিও চালাতে পারবেন না বোধ হয়। এত বড় কারবারি মানুষ আমি শুনি। বটব্যাল চৌকাঠের দিকে পা বাড়িয়েও ফের ঘুরে দাঁড়ালেন। হ্যাঁ, জানেন, বাবা চালাতে পারলো না বলে আমাদের দোকান ফেল পড়ল। মা হাড় চুরি বেচে বাবাকে রেস্টুরেন্ট করে দিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তো মা বাবাকে রাত দিন বোঝাতো দোকান হিসেবে ঘরটা খুব ভালো, রাস্তার উপর ডবল দরজার ঘর, চাল ডাল তেল নুন কাঠ কাপড় ডিম ফল ফুল কড়াই বালতি যে কোনো জিনিস এখানে চলে। তাই? হ্যাঁ, কিন্তু বাবার তো ব্যবসায় মাথা নেই, চায়ের মতো সোজা ব্যবসায়ী চালাতে পারলো না যখন, তখন আর কি হবে? পর্দার এপারে দাঁড়িয়ে তরুলতার দুই কান লাল হয়ে গেল। ভূতি যে চোখে মুখে এত কথা বলতে শিখেছে তরুলতা জানতই না। বয়সের তুলনায় মেয়ে একটু বেশি বোধহয় পেকে গেছে। তরুলতা খুকির ওপর রাগ করলো, আবার করলো না। এটা অবশ্য বাড়ির ওপর রেস্টুরেন্ট খোলার মন্দ দিক। পাওনাদাররা বাড়িতে ঢুকে অপমান করতে চাইছে। আমার ধৈর্য এখন শেষ সীমায় গেছে, আর আমি ধৈর্য ধরতে পারছি না। স্বামী অবর্তমানে স্ত্রী তো সব, ঘর বাড়ি আছে, দোকান আছে। যদি ওর বাবা ফেরার হয় ক্ষতি নেই, তাহলে পর্দার ওপারে যদি আমি গিয়ে ওদের সাথে বোঝাপড়া না করি তাহলে তো ওরাও মনে সান্ত্বনা পায় না, এটাই ওদের ধারণা। আমরা আর কতকাল পাওনা ফেলে রাখবো, এটাই ওরা হাত পা নেড়ে বলছে আমাদের। কিন্তু এখন আদরের চাপে ভূতি কি কিছু বেশি দূর বলে ফেলছে? এত সব ওর কানে কেন বলছে? উনি কি বুঝবেন এগুলো? আচ্ছা, তো ক ভাই বোন তোমরা? 3টি। আচ্ছা, তা বেশ। তো তুমি কি বড়? হ্যাঁ, জানেন, এটা আগে দোকান ছিল না, আমাদের তাই নাকি? শোবার ঘর ছিল। আচ্ছা, বাবার চাকরি যাওয়ার পর থেকে দোকান হয়েছে। এখানে আমার পড়ার জায়গা ছিল, ওধারে ওধারে ওইখানটায় মা লক্ষ্মীর আসন ছিল, আর এখানে মাঝখানে আমাদের খাট থাকতো, আমরা সবাই শুতাম। তাই? কিন্তু এত করে কি হলো? মা এত সব করেও বাবাকে তুলতে পারলো না। কথাটা শেষ করে ভূতি পর্দার ওদিকে তাকায়। এবার তিনিও তাকান। তারপর ভূতি যে কথা বলে শুনে তরুলতা এক মনে হাসে, আর এক মনে দাঁতে দাঁত ঘষে মেয়ের মুন্ডপাত করে। একটা কি ভেবেছি, সমস্ত ঘরের যত কথাবার্তা আছে ওনার কানে তুলে উনি গলে যাবেন, আর 2.5 টাকার পাপোশকে উনি 500 টাকায় কিনে নেবেন। পাক্কা ব্যবসায়ী লোক। ও তোমার বাবা নয় মা, ওনার অনেক বুদ্ধি। মা না রোজ বাবাকে বলে তোমার হাতে চা খেতে ভালো খদ্দের জোটে না, আসে যত ফালতু লোকজন, কোনো কথা তারা শোনে না, খালি আড্ডা মারে। আমি যেদিন চা তৈরি করব সেদিন শহরের সব লোক ছুটে আসবে, এটা মা বলতে থাকে, জানেন। কিন্তু তা তো আর হচ্ছে না। তাহলে এই দোকান দিয়ে আমাদেরও 3খানা বাড়ি হয়ে যেত, আপনার মতো গাড়ি হতো। ভয়েলের কাপড়ে পর্দার কি বা থাকে? বটব্যালের সঙ্গে প্রায় চোখাচোখি হয়ে যায়। পর্দার একটা পুরো অংশে চোখ সরাবার চেষ্টা করে তরুলতা,
কিন্তু তা বিফল হয়। বটব্যাল বলে, সত্যি আপনি একটা জিনিয়াস। ঠিক তাই, আপনার খুকির মুখে সব শুনলাম। যতটা করার করেছেন আপনি, কিন্তু সত্যি কথা বলবো, দোকানটার কিন্তু একটা খুব প্রসপেক্ট ছিল। তা কেন চালাতে পারলো না খুকির বাবা? তুমি তুমি এসো না মা, এসে ভালো করে ওকে এক কাপ একটু চা করে খাওয়াও না মা। দেখো দোকানে এখন আর কেউ নেই। পাকা মেয়ে কোথাকারে। বটব্যাল ভূতির রেশমি চুল নিয়ে খেলা করছিল। দুষ্টু মেয়ে কোথাকারে। আমার চা খেয়ে উনি 100 টাকা দিচ্ছিলেন। তোমার চা খেয়ে কত হাজার টাকা দেন দেখা যাক। শুধু রাগ নয়, লজ্জায় তরুলতার কর্ণমূল আরক্ত হয়ে উঠেছিল। বটব্যালের দৃষ্টি আড়ালো না। সূক্ষ্ম বুদ্ধি কারবারি সুন্দর হেসে বললেন, তা ভালোই তো, খুকির বাবা যখন ঘরে নেই তখন আপনিই তো সব। চা খাওয়ার প্রস্তাবটা তো এমন কিন্তু কিছু না। আচ্ছা ধরুন দোকানখানা আমি কিনতে চাইছি, অবশ্যই ন্যায্য মূল্যে। তাহলে কথাবার্তাটা কি সামনাসামনি একটু বলা যায়? তা তো বটেই, বলতেই তো হয়। আপনি বসুন, আমি আসছি। আপনি একটু বসুন। আর লজ্জা না করে তরুলতা তৎক্ষণাৎ উত্তর করলো। তারপর পর্দা ছেড়ে চলে এলো অন্তঃপুরে। আর ভূতির ওপর রাগ করল না সে। ছেলে মানুষও কি বোঝে, দোকান কেনার আগ্রহটা তার প্রবল দেখছি। উনি ভূতিকে ফাঁকি দিতে চেয়েছিলেন, কিন্তু আমাকে উনি ফাঁকি দিতে চান না। সত্যিকারের দরদাম করে কথা বলতে চান। আচ্ছা, কিসের ব্যবসা করবেন তিনি বলে ভাবছেন? ঘরে সাবান পাউডার কিছুই ছিল না। এমনি মুখখানা একটু ধোয়া মোছা করে তরুলতা ফর্সা একটা কাপড় ছিল ভূতির, সেটি জড়িয়ে নিল। আরে সিঁদুরটা কোথায় গেল? কিসের কারবার করবেন বটব্যাল? কাজলটা একটু দেখি, কাজলটা কোথায়? তরুলতা সিঁথিতে সিঁদুর এবং চোখে কাজল পড়তে পড়তে আবার ভাবলো, তেল, চিনি, নুন, আটা, ডিম এইসবের ব্যবসা করবে নাকি? নাকি সেই চা? চা? আশ্চর্য, চায়ে কত লোক ডুবলো আর কতজন উঠলো। পরপর দুটো দীর্ঘশ্বাস ফেলে তরুলতা বাকি প্রসাধনটুকু সংক্ষেপে যখন শেষ করলো, দরজায় আবার গাড়ির শব্দ শুনে চমকে উঠল। আবার কি এসছে? তাড়াতাড়ি পর্দার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলো, হ্যাঁ, মশলার হালদার এসেছে। রোজ দুবেলায় এই দোকানের সামনে দিয়ে তিনি বড় বড় হোটেল রেস্টুরেন্টে চা, ডিনার, লাঞ্চ, পার্টি এইসব করে বেড়ান। এই মাছি ভনভন করা কানা রেস্টুরেন্টে আজ কি দরকার হালদারের? এই দোকান আমি কিনব। এ খুব সুন্দর জায়গা, এ বিউটিফুল সাইট ফর এসব। ও, এটা বুঝি আপনারও মনে ধরেছে? কোন রকম ভূমিকা না করে পাকা মেয়ে ভূতি এবার হুট করে বলে বসলো, বসুন, আগে দোকানে চা খেয়ে দেখুন তার কি দাম হতে পারে, তারপর তো রেস্টুরেন্ট কেনার কথা হবে। এই বলে খুকি পর্দার দিকে তাকিয়ে ঠিক করে হাসলো। ভূতির দুষ্টু ভুরুর দিকে তাকিয়ে তরুলতা তৃতীয়বার দন্তে দন্ত ঘর্ষণ করলো। আর সেই মুহূর্তে মিহি ভয়েলের অভিঠে এলাচ ব্যবসায়ীর এলাচের মতো ছোট ঈষৎ চ্যাপ্টা চোখের সঙ্গে তরুলতার চোখের ঠোকাঠুকি লাগলো। ও, আপনারই দোকান? হ্যাঁ, বসুন। এবার আর ততটা আরক্ত না হয়ে তরুলতা ঘাড় নাড়ল, এবং সেই মুহূর্তে এটা দেখেও অবাক হলো না যে তালুকদারও ঢুকলো, তেল কলের তালুকদার। আমি এ দোকান কিনবো। বেশ তো, আসুন আসুন, বসুন বসুন, একটু চা করি।
আবার কে এলো? কে? আবার কে? ও, ওই যে তুলো বিক্রি করেন যে তুলোর ব্যবসায়ী নন্দীবাবু বুঝি? উনি তো ধারে কাছেই থাকেন। লক্ষপতিরা আরো লক্ষ লক্ষ টাকা করতে চাইছেন এখানে ব্যবসা দিয়ে, এই দোকান ভাঙিয়ে। দোকানের দরজায় চুনের কারবারি চাকলাদার সেও এসে দাঁড়িয়েছে। কিসের দোকান? এক চা ছাড়া আর কি ব্যবসা চলতে পারে এখানে? এই ভাবতে ভাবতে তরুলতা ঘরের টুকিটাকি একটা দুটো কাজ সেরে এবং কোলের বাচ্চা দুটোর হাতে আরো দুটুকরো মিছরি দিয়ে যখন দোকানে এসে দাঁড়ালো, বাইরে আশ্বিনের পরন্ত বিকেল সোনার পাতের মতো ঝিকমিক করছিল। যত্ন করে তরুলতা 5 পেয়ালা চা তৈরি করে 5 জন অতিথির সামনে তুলে ধরল। একটু বসা। এবং ভাঙা টিমটিমে রেস্টুরেন্টের দরজায় হঠাৎ 5টা গাড়ি ভিড় করতে দেখে সেদিন ডিমওয়ালা নিজে থেকে আরো 2 কুড়ি ডিম ধার দিয়ে গেল ভূতির মাকে। ডিম নিয়ে এসছে, খুব ভালো করেছো। মুদি মহল্লাসে বয়ে নিয়ে এলো আলু, নুন, পেঁয়াজ, লঙ্কা। দাম এখন থাক, দুদিন সবুর সইতে জানি আমরা। যদি দোকান চলে দামের জন্য আটকাবে না। এই কথা আবার কয়লাওয়ালাও ফিসফিস করে বলল তরুলতাকে। এদিকে উপস্থিত 5 জন দোকান কেনার প্রস্তাব করতে নিরামিষ চা না খেয়ে চায়ের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করার ভদ্রতা এবং সৌজন্যতা মর্মান্তিকভাবে অনুভব করতে লাগলো এবং এটা ওটা অর্ডার দিতে লাগলেন তারা। তৈরি হয় ডেভিল কাটলেট, কারি, চপ। আম কাঠের টেবিলের দর অনেক পিছনে পড়ে থাকে। কাটা চামচের আওয়াজের কাছে এমন যে মনোরম পাপোশ, সেটার পর্যন্ত দর করা হয় না এই বিকেলে। শুধু চায়ের সুখ্যাতি। সত্যি সত্যি বড় বড় হোটেল ও রেস্টুরেন্টেও আমরা এমন চা খাইনি। মুগ্ধ অবাক চোখে এবং হর্ষোৎফুল্ল চিত্তে কারবারিরা তরুলতার চায়ের প্রশংসা এবং তার চপ কাটলেট তৈরির পদ্ধতির গুণগান করল। মন্দ কি? এখন থেকে নয় রোজই এসে এখানে একটু করে চা খেয়ে যাবেন, একটু দেখা দিয়ে যাবেন। না না, আপনি যদি ইচ্ছে করেন, প্রকৃতই যদি দোকানখানা বিক্রি করতে চান, ভালো দাম এর পাবেন বই কি। কেননা জায়গাটা শীঘ্রই ডেভেলপড হচ্ছে। এই গলি আর গলি থাকছে না, বড় রাস্তা হবে। ইমপ্রুভমেন্ট ট্রাস্টের নজর পড়েছে এই অঞ্চলে। ততদিন কি আপনারা অপেক্ষা করবেন? কবে দোকানের ন্যায্য মূল্য স্থির হবে, তারপর দোকান কিনবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আগে তো আপনার সুশ্রী হাতের চায়ের প্রকৃত মূল্য নিরূপণ করা হোক, তারপর দোকানের দর ঠিক হবে। এখন কি সত্যি ভারী সুইট হোমলি অ্যাটমসফিয়ার। তরুলতা আর কথা বলল না। রেশমি চুল দুলিয়ে এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরপাক খেয়ে ভূতি প্রত্যেকের প্লেটে চিংড়ি, কাটলেট, ভেটকি ফ্রাই, মাংসের চপ ও ডবল ডবল ডিমের বড়া তুলে দিয়ে হি হি করে হাসতে লাগলো। অর্থাৎ এতক্ষণ যে সবাই ওর গালে এক গ্লাস চুমো খেয়ে চুলে অনেকক্ষণ হাত বুলিয়ে তারপর শুধু এক বাটি চা গিলে বেরিয়ে যাবার মতলবে ছিল, সেটি আর হতে পারলো না দেখে ভূতির আহ্লাদের সীমা থাকে না। যেন প্রতিশোধ নিতে পারার আনন্দে এবং কারবারিদের পাকা চুলে হাত বুলোচ্ছিল আর প্রত্যেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলছিল, এখানে এক জোড়া চপের দাম 9 পয়সা, কাটলেট জোড়া পুরো 3 টাকা। শেষটা কিন্তু ভুলে যাবেন না আপনারা পয়সা দিতে। হ্যাঁ, এই বলেই অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো দূরে ছিটকে চলে যাচ্ছিল আর হাসছিল। এই দেখে মেয়ের এটা বাড়াবাড়ি ভেবে ভূতির মাঝে 2-1 বুড়োর শাসন করেননি তা নয়, কিন্তু সম্ভ্রান্ত খদ্দেরগণ তৎক্ষণাৎ দুঃখিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন তরুলতার ব্যবহারের। একই না, এখানে বকছেন কেন? এখানটা নিশ্চয়ই হ্যাঁ
ওটাই রেস্টুরেন্ট। ওই তো আমাদের বলে দেবে কোনটার কত দাম। আপনি কেন বকছেন? খুব পাকা হয়েছে। অপরাহ্নের নরম আলোয় সুন্দর একটা পার্টির আবহাওয়া ঘনিয়ে উঠেছিল এই ছোট্ট রেস্টুরেন্টে, যেটা নাকি বিক্রি হয়ে যাওয়ার কথা হয়েছিল। একটু মৌরি দিয়ে গেছে। সন্ধ্যার আড়ালে গা ঢাকা দিয়ে ভূতির বাবা কালীনাথ বাড়ি ফিরে দোকানের ক্যাশ দেখে খুশির চোটে লাফিয়ে উঠে দরজায় টাঙানো রেস্টুরেন্ট বিক্রয়টা ছিঁড়তে গিয়েছিলেন, কিন্তু তরুলতা বাধা দিয়ে বলেছিলেন, আজকেই দরকার নেই, আজকেই করো না ওটা, বরং কদিন আরো ওটা দরজায় ঝুলুক, আর তুমি দিন কতক বরঞ্চ গা ঢাকা দিয়ে বাইরে থাকো। শুনছিলেন ভূতির মার রেস্টুরেন্ট, কাহিনী জ্যোতিরিন্দ্র নন্দী। অংশগ্রহণে ভূতি এবং ভূতির মা সর্বাণী, বটব্যাল সত্যজিৎ, বটব্যাল ছাড়া অন্যান্য সকল পুরুষ কণ্ঠ হামিদ, গল্প বিবরণে পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন ভূতির মার রেস্টুরেন্ট।